বিসমিল্লাহির রহমানির রহিম। বাউরা পুরমচাঁদ বুতুরিয়া কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনলাইন ক্লাসে আছি আমি মোহাম্মদ বশিরুল ইসলাম আকান্ত, লেকচারার অফ ম্যানেজমেন্ট। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়েন্ট স্টক অফ কোম্পানি। আজকে আমাদের টপিকটা হচ্ছে জয়েন্ট স্টক অফ কোম্পানি। আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে এই জয়েন্ট স্টক অফ কোম্পানি, অর্থাৎ কোম্পানি সংগঠন। আমরা শুরুতেই তোমাদেরকে আজকে একটু আলোচনা করি আগে যে আমরা কোম্পানি সংগঠন বলতে কি বুঝি বা যৌথ মূলধনী কোম্পানি বলতে আমরা কি বুঝি। তা শুরুতেই তোমরা একটু জেনে নাও কনসেপ্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি। আমরা শুরুতে আলোচনা করব দ্য কনসেপ্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি কি। যৌথ মূলধনী কোম্পানি আমরা সাধারণভাবে বলতে পারি যে কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত কোম্পানিকেই বলা হবে যৌথ মূলধনী কোম্পানি। বুঝতে পারছো? কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত কোম্পানিকেই বলা হবে যৌথ মূলধনী কোম্পানি। অর্থাৎ কোম্পানি কখন কিভাবে গঠিত হলো এটা জানার সঙ্গে আমাদের একটু ইতিহাস জানতে হবে বা পূর্ব ইতিহাস আমাদেরকে জানতে হবে। এ সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে নাও যে সর্বপ্রথম এই যৌথ মূলধনী কোম্পানি আইন প্রণীত হয় ব্রিটেনে। কোথায় বললাম? সর্বপ্রথম জয়েন্ট স্টক কোম্পানি আইন প্রণীত হয় ব্রিটেনে, অর্থাৎ 1844 সালে সর্বপ্রথম ব্রিটেনে এই যৌথ মূলধনী কোম্পানি আইন প্রণীত হয়। তারপর ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম এই আইনটি প্রণীত হয় 1850 সালে এবং পরে 1850 সালের কোম্পানি আইনটি ভারতীয় উপমহাদেশে সংস্কার করা হয়। সংস্কার করে 1913 সালে এটাকে ব্যাপকভাবে সংস্কার করা হয় এবং সেই 1913 সালের সেই ভারতীয় উপমহাদেশের কোম্পানি আইন বাংলাদেশেও বলবৎ ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশে ব্যাপক আকারে সংস্কার করে পরিবর্তন করে 1994 সালে আমাদের এই কোম্পানি আইনটি নতুন করে প্রণীত করা হয়। এই জন্য বাংলাদেশে বর্তমানে যে কোম্পানি আইনটি আছে এটা হচ্ছে আমাদের 1994 সালের যৌথ মূলধনী কোম্পানি আইন, অর্থাৎ কোম্পানি আইন বাংলাদেশে যেটা বলবৎ আছে সেটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন। তাহলে এখান থেকে তোমরা কয়েকটি সংক্ষিপ্ত জ্ঞানমূলক কোশ্চেন জানতে পারো, কিংবা তোমরা অবজেক্টিভের জন্য বা এমসিকিউ এর জন্য কয়েকটি কোশ্চেন তোমরা জানতে পারো। এখান থেকে কিন্তু আসতে পারে। সেটা হলো এরকম যে সর্বপ্রথম কোম্পানি আইন কোথায় পাস হয় বা প্রণীত হয়? কোথায় বললাম? ব্রিটেনে। কত সালে? 1844 সালে। ইচ্ছে তোমরা এগুলো বইয়ের ভিতরে আন্ডারলাইন করে রাখতে পারো, তাহলে আরো তোমাদের ভালো হবে। এবং ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম পাস হয় কত সালে? 1850 সালে। এবং বাংলাদেশে বর্তমানে যে প্রযোজ্য কোম্পানি আইন, এটা কত সালের আইন দ্বারা বাংলাদেশে বর্তমানে কোম্পানি আইন চলছে? এটা হলো 1994 সালের কোম্পানি আইন, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে বলবৎ আছে 1994 সালের কোম্পানি আইন। তাহলে তোমার সংজ্ঞাটা এখন এই সম্পর্কে ধারণা নিয়ে একটু জেনে নাও, ভালো হবে। যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কোম্পানিকেই বলা হবে যৌথ মূলধনী কোম্পানি। কি বললাম? 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কোম্পানিকেই বলা হবে যৌথ মূলধনী কোম্পানি। তোমরা আরো যদি সহজ করে বলতে পারো যে কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে বলা হবে যৌথ মূলধনী কোম্পানি। আবার আমরা যদি আরো একটু ব্যাপকভাবে বলি তাহলে বোঝা যাবে এভাবে যে কোম্পানি হচ্ছে এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তা সম্পূর্ণ প্রতিষ্ঠান যার আলাদা সিলমোহর থাকে এবং যিনি নিজ নামে কোম্পানি পরিচালিত করতে পারেন। অর্থাৎ এটা একটি আইন সিদ্ধ প্রতিষ্ঠান। কোম্পানি হচ্ছে একটা আইন সিদ্ধ প্রতিষ্ঠান। তা আমরা সহজ করে তোমরা এইটুকু সংজ্ঞা লিখলেই হয়ে যাবে যে 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত কোম্পানিকেই বলা হবে যৌথ মূলধনী কোম্পানি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা আজকে শিখব দ্য ক্লাসিফিকেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি। ক্লাসিফিকেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি। তোমরা একটু এটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে ভালো বুঝতে পারবে। ক্লাসিফিকেশন of joint stock company।
ক্লাসিফিকেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ আমাদের যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদটা আমরা এখন আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে সহজেই তোমরা এগুলো মনে রাখতে পারবে, বাসায় গিয়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা সেগুলো অ্যান্সার ভালোভাবেই করতে পারবে। তা ক্লাসিফিকেশন অফ জয়েন্ট স্টক কোম্পানি অর্থাৎ কোম্পানির শ্রেণী বিভাগ। কোম্পানির শ্রেণী বিভাগ, কোম্পানির শ্রেণী বিভাগ কথাটির অর্থ হচ্ছে এখানে যে কোম্পানি কত ভাগে আমরা ভাগ করতে পারি, কত প্রকারের হতে পারে, কি কি প্রকারভেদ এটার হতে পারে। তা কোম্পানি যে যুগের পরিবর্তনের সাথে সাথে, আকার আকৃতির পরিবর্তনের সাথে সাথে, দায়ের পরিবর্তনের কারণে বা এক এক জায়গার পরিবেশ এক এক রকম হওয়ার কারণে, এক এক জায়গার দায় এক এক রকম হওয়ার কারণে, এক এক জায়গার আইন এক এক রকম হওয়ার কারণে আমাদের এই কোম্পানির সংগঠনটার প্রকারভেদও বিভিন্ন রকম হতে পারে। তা আমরা এর মূল প্রকারভেদ যেগুলো আছে সেগুলো আমরা আজকে একটু আলোচনা করব। এই আলোচনার শুরুতে আমি বলতে পারি যে আমাদের প্রকারভেদ শুরুতে আমরা বলতে পারি যে ফার্স্ট হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, তারপরে সংবিধিবদ্ধ কোম্পানি। আমি কি বললাম? সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি এবং নিবন্ধিত কোম্পানি। এই তিনটি হচ্ছে আমাদের প্রধান প্রকারভেদ। তাছাড়া অন্যান্য আরো হতে পারে, এই তিনটি আমরা মূল বিষয় আলোচনা করব। যে একটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি, আর একটি হচ্ছে কি বললাম নিবন্ধিত কোম্পানি এবং সংবিধিবদ্ধ কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি এবং নিবন্ধিত কোম্পানি। তা আমরা আজকে তাহলে শুরুতে আলোচনা করি যে এই আমাদের সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে বা সনদপ্রাপ্ত কোম্পানি কোনটা আমরা বুঝবো কিভাবে। সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে, আমরা বলছিলাম সর্বপ্রথম কোম্পানি আইন প্রণীত হয় কোথায়? ব্রিটেনে। এই সর্বপ্রথম কোম্পানি আইন 1844 সালে ব্রিটেনে পরিবর্তিত হয় বা প্রণীত হয়। কিন্তু এই আইন প্রণয়ন হওয়ার পূর্বেও তো কোম্পানি ছিল। এই জন্যই বলা হচ্ছে যে 1844 সালে ব্রিটেনে কোম্পানি আইন প্রণীত হওয়ার পূর্বে ওই দেশের রাজা বা রানীর দ্বারা, যে রাজা বা রানীর সনদ দ্বারা বা স্বীকৃতি দ্বারা যে কোম্পানি গঠন করা হতো তাকে বলা হবে সনদপ্রাপ্ত কোম্পানি। কি বললাম? যে কোম্পানি আইন প্রণীত হওয়ার পূর্বে ব্রিটেনের রাজা বা রানীর স্বীকৃতি বা তাদের কাছ থেকে সনদ গ্রহণ করার মাধ্যমে যে কোম্পানি গঠিত হতো তাকে বলা হচ্ছে এখানে সনদপ্রাপ্ত কোম্পানি। বুঝতে পারছো? এরপরে আমরা আসি, কি বললাম? সংবিধিবদ্ধ কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি দেখো, একটু মনোযোগ দিয়ে দিলে বুঝতে পারবা। সংবিধিবদ্ধ কোম্পানি মানে হচ্ছে যে কোন দেশের আইনসভা অর্থাৎ জাতীয় সংসদ বা পার্লামেন্ট, কোন দেশের আইনসভা বা জাতীয় সংসদ বা পার্লামেন্ট বা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ, বিশেষ ক্ষমতা বা অর্ডিন্যান্সের মাধ্যমে যে কোম্পানি গঠিত হবে তাকে বলা হবে সংবিধিবদ্ধ কোম্পানি। অর্থাৎ একটি দেশের পার্লামেন্ট বা সংসদের মাধ্যমে বা সংসদে আইন পাশের মাধ্যমে বা ওই দেশের রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে যে বিশেষ এক কোম্পানি গঠন করে তাকেই বলা হবে এখানে সংবিধিবদ্ধ কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি অর্থ হচ্ছে যে কোম্পানি আইনের মাধ্যমে এরা পরিচালিত হবে না, গঠন হবে না, এরা বিশেষ কারণে এবং বিশেষভাবে সংসদের মাধ্যমে বা রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে যে কোম্পানি গঠন করা হবে তাকে বলা হবে সংবিধিবদ্ধ কোম্পানি। অর্থাৎ জনকল্যাণের জন্য সাধারণত এই কোম্পানিগুলো গঠন করা হয়ে থাকে, যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জনকল্যাণের কাজে নিয়োজিত করার জন্য এই কোম্পানিগুলো সংসদের মাধ্যমে বা রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে গঠন করা হয়ে থাকে। যেমন বাংলাদেশে আছে পিডিবি অর্থাৎ আমাদের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবার বাংলাদেশে আছে বাংলাদেশ ব্যাংক। আমাদের এই সমস্ত জনকল্যাণমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো করে বলা হচ্ছে আমাদের এখানে সংবিধিবদ্ধ কোম্পানি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি মানে হচ্ছে যে নিবন্ধনের ইংলিশ হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ নিবন্ধিত কোম্পানি হচ্ছে যে একটি দেশের কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত কোম্পানিকেই বলা হবে নিবন্ধিত কোম্পানি। অর্থাৎ একটি দেশের কোম্পানি আইন মেনে, অর্থাৎ ওই দেশের যে নিবন্ধক অফিস আছে সেই অফিসে ওই কোম্পানির নাম তালিকাভুক্ত করা, এটার নাম হচ্ছে নিবন্ধিত কোম্পানি। অর্থাৎ নিবন্ধন মানে হচ্ছে আমাকে আমার কোম্পানির নামটি কি করতে হবে? রেজিস্টার্ড করতে হবে। কোথায় গিয়ে? রেজিস্টার্ড অফিসে বা নিবন্ধক অফিসে গিয়ে। অর্থাৎ বাংলাদেশে প্রযোজ্য যে আমাদের 1994 সালের কোম্পানি আইন আছে, এই আইন মোতাবেক আমরা যদি আমাদের প্রতিষ্ঠান বা আমাদের ব্যবসা কোম্পানিটিকে কি করি? রেজিস্টার্ড করি, নিবন্ধিত করি, তাহলে সেটাকে বলা হবে নিবন্ধিত কোম্পানি। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশে প্রযোজ্য 1994 সালের কোম্পানি আইন মোতাবেক কোনো কোম্পানিকে নিবন্ধিত করা বা রেজিস্টার্ড করা বা তালিকাভুক্ত করা কোম্পানিকেই বলা হবে এখানে নিবন্ধিত কোম্পানি।
কোম্পানি। তোমরা এখানে আরেকটু ভালো করে জানার জন্য দেখো, নিবন্ধিত কোম্পানি আবার দু ধরনের হতে পারে। নিবন্ধিত কোম্পানি কয় ধরনের হতে পারে? দু ধরনের। একটা হচ্ছে সীমিত দায় সম্পন্ন কোম্পানি, একটা হলো অসীম দায় সম্পন্ন কোম্পানি। কি বললাম? একটা সীমিত দায় সম্পন্ন কোম্পানি, একটা অসীম দায় সম্পন্ন কোম্পানি। সীমিত দায় সম্পন্ন কোম্পানি কথাটির অর্থ হচ্ছে যে কোম্পানির সদস্যদের দায় সীমিত বা সীমাবদ্ধ, অর্থাৎ একটা নির্দিষ্ট করা থাকবে যে আমি কতটুকু দায় বহন করব, এই নির্দিষ্ট করা থাকলে তাকে বলা হবে সীমাবদ্ধ বা সীমিত দায় সম্পন্ন কোম্পানি। অর্থাৎ যে কোম্পানির সদস্যদের দায় কি থাকবে? সীমিত থাকবে বা সীমাবদ্ধ থাকবে বা নির্দিষ্ট করা থাকবে, তাকে বলা হবে সীমাবদ্ধ বা সীমিত দায় সম্পন্ন কোম্পানি। আর একটা হচ্ছে সীমাহীন, অর্থাৎ যে কোম্পানির সদস্যদের দায় সীমাহীন, অর্থাৎ কোম্পানি গঠন করার পরে সদস্যরা যে পরিমাণ শেয়ারই ক্রয় করুক না কেন, তাদের দায়টা যদি সীমাবদ্ধ না থাকে, নির্দিষ্ট না থাকে, তাহলে সেটাকে বলা হবে সীমাহীন কোম্পানি বা অসীম দায় সম্পন্ন কোম্পানি। তাহলে কি বললাম? একটা হলো সীমিত দায় সম্পন্ন কোম্পানি, একটা হলো অসীম দায় সম্পন্ন বা সীমাহীন দায় সম্পন্ন কোম্পানি। এখানে সীমিত দায় সম্পন্ন কোম্পানিটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ কোম্পানিকে আমরা বা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, আর হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানিটি হচ্ছে যে একজন কোম্পানির সদস্য যে পরিমাণে শেয়ার ক্রয় করুক না কেন, সে যদি প্রতিশ্রুতি দেয় যে কোম্পানি যখন বিলোপ সাধন ঘটবে তখন আমরা কি করব, যে আমি অতিরিক্ত দায় বহন করব, তখন তাকে বলা হবে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। আর একটা হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার পর্যন্তই নির্ধারণ করা থাকবে, অর্থাৎ একজন সদস্য যে পরিমাণ শেয়ার ক্রয় করবে ঠিক ওই পরিমাণই সে দায় বহন করবে, এর অতিরিক্ত কোনো দায় বহন করবে না, তখন তাকে বলা হবে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। অর্থাৎ একজন সদস্য যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সে সেইটুকুই দায় বহন করবে, এর অতিরিক্ত দায় বহন করবে না। এই জন্যই বলা হচ্ছে যখন যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সেই পরিমাণ দায় যদি বহন করা হয় তাহলে তাকে বলা হবে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এই শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি দুই ধরনের, এটা দিয়ে আমি শেষ করে দেবো আজকের আলোচনা। যে শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় সম্পূর্ণ কোম্পানি আবার দুই ধরনের, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা পাবলিক লিমিটেড কোম্পানি। কি বললাম? একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এখন আমরা দেখি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কি বললাম? যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাকে বলা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির দায় সীমাবদ্ধ হবে এবং অবাধে এই কোম্পানির শেয়ার হস্তান্তর করা যাবে না এবং শেয়ার করার জন্য জনগণের কাছে আহ্বান জানানো যাবে না। এই কোম্পানির শেয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যেই বিক্রয় করতে হবে। বুঝতে পারছো? আরেকটি কি বললাম, যে একটা হলো প্রাইভেট লিমিটেড, একটা পাবলিক লিমিটেড। পাবলিক লিমিটেড মানে হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ সংখ্যা সীমাহীন, অর্থাৎ সর্বোচ্চ যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ কোনো সীমারেখা নাই তাকেই বলা হবে কি বললাম? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি আমাদের কি হবে? অবাধে শেয়ার হস্তান্তর করতে পারবে এবং জনগণকে শেয়ার করার জন্য আহ্বান জানাতে পারবে। পাবলিক লিমিটেড কোম্পানি জনগণকে শেয়ার করার জন্য আহ্বান জানাতে পারবে এবং অবাধে শেয়ার হস্তান্তর করতে পারবে। এখন এখানে তোমার একটা জিনিস খেয়াল রাখবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে কোম্পানির নামের শেষে অবশ্যই প্রাইভেট কথাটি যুক্ত করতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানি হলে এর শেষে পাবলিক কথাটি যুক্ত করার কোনো প্রয়োজন নেই, শুধু লিমিটেড কথাটি যুক্ত করলে আমরা বুঝে নিতে পারবো যেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আশা করি তোমরা আজকের এই ক্লাস বুঝতে পারছো। আবারও তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।